প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আমি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি। আমি আজকে যে অধ্যায়টি করাবো সেটি হচ্ছে পরিসংখ্যান নবম ও দশম শ্রেণীর জন্য। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 17তম অধ্যায়। তো এই অধ্যায়ে আমরা কি কি জানবো সেটি এক এক করে শুরু করব। আমরা জানি যে সৃজনশীল প্রশ্নে তিনটি অংশ থাকে। একটি হচ্ছে জ্ঞানমূলক অর্থাৎ কয়ের জন্য একটা প্রশ্ন থাকে, যেটা দুইয়ের জন্য। তো আমরা প্রথমে দুইয়ের জন্য যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো সেটা আলোচনায় যাওয়ার আগে আমি একটা সারণী তোমাদের দেখাবো। যেমন এখানে সময় সংকীর্ণ করার জন্য আমরা প্রশ্নটি আগে তুলে রেখেছি। এরকম একটি সারণী নিয়েছি। সারণী থেকে আমরা অনেকগুলো প্রশ্ন একবারে দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে আছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে বলতে পারি, তারপরে ক্রমযোজিত গণসংখ্যা বের করা যেতে পারে, তারপরে শ্রেণী মধ্যমান বের করতে বলতে হয়, তারপরে কখনো চাই যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, আবার কখনো বলবে যে ক্রমযোজিত গণসংখ্যা বের করার পরে তোমাদের বলতে পারে যে মধ্যক শ্রেণী নির্ণয় করো এবং মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো। এরকম প্রশ্ন আমাদের আসে। তো আমি চেষ্টা করব একটি সারণী ব্যবহার করি সবগুলো অ্যান্সার কিভাবে দেওয়া যায় সেটি করার আমি চেষ্টা করছি। তো আমি প্রথমে একটা সারণী লিখে রেখেছি। তো আমরা এই সারণীর মধ্যে মনে করো শ্রেণীব্যক্তি প্রশ্নই দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণী বের করে নিলাম, শ্রেণী মধ্যমানেরটা বের করলাম। আরেকটি বাকি আছে, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যাটাও একটা গড় হবে। ক্রমযোজিত 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 গণসংখ্যা, ঠিক আছে, আমি শর্টকাটে লিখে রাখলাম ক্রমযোজিত গণসংখ্যা। এটাও একটা গড় হতে পারে। তো সেটাও আমি লিখে নিয়েছি। তো আমরা একই প্রশ্নের মধ্যে সবগুলো অ্যান্সার তোমাদের দিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করতে হয় সেটা বের করার জন্য তোমাদের নিয়ম দেখাচ্ছি। যেমন শ্রেণী ব্যক্তি থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যেমন এখানে আছে 51 থেকে 60। তো আমরা যখন এটা অবিচ্ছিন্ন করব 51 থেকে 0.5 কমাবো আর 60-এর সাথে 0.5 বাড়াবো, অর্থাৎ এটা হবে 50.5 থেকে 60.5। তাহলে বুঝতে পেরেছো, প্রথমটা থেকে কমাবো, পরেরটা থেকে বাড়াবো। কতটুকু কমাবো? 0.5, আর কতটুকু বাড়াবো? 0.5 বাড়াবো। একইভাবে এখানে আছে 61, এখানে হবে 60.5, এখানে হবে 70.5। এটা হবে 70.5, এটা হবে 80.5, এটা হবে 80.5, এটা হবে 90.5, এটা হবে 90.5, এটা হবে 100.5, এটা হবে 100.5, এটা হবে 110.5। অর্থাৎ এখানে যেটা শেষ হবে এখানে সেটাই শুরু হবে, এখানে যেটা শেষ এখানে সেটা শুরু। তাহলে আশা করি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বুঝতে পেরেছো। এবার আসো আমরা মধ্যমান বের করার কৌশলটা দেখাচ্ছি। মধ্যমান বের করার নিয়ম হচ্ছে নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 51 আর 60কে যোগ করলে হবে 111, এটাকে অর্ধেক করলে হবে 55.5, এটা হবে 55.5। এরপরে একইভাবে এটাকে করলে হবে 131, এটাকে অর্ধেক করলে হবে 65.5। তো সবগুলো করা লাগবে না, এখন তুমি দুইটা করার পরে দেখবা ডিফারেন্স 10 করে বাড়ছে। তো অতএব বাকিগুলোকে 10 করে বাড়িয়ে দাও। তাহলে আমরা বাকিগুলো পেয়ে গেলাম। তো ওকে, আশা করি শ্রেণী মধ্যমান বুঝতে পেরেছো। এবার আসো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব। ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তাহলে আমার এখানে প্রথম গণসংখ্যাটা কত ছিল? 7, এটাই আমি এখানে বসিয়ে দেব। এবার দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা এখানে ছিল 12, 12-এর সাথে তার আগেরটা নিতে হবে। 12 আর 7-এ কত হবে? 19, দ্বিতীয়টা হবে 19। এবার আসো তৃতীয়টার গণসংখ্যা ছিল 15, তার সাথে তার আগেরটা যোগ করতে হবে 19। তাহলে 15 আর 19-এ কত হবে? 34। এবার আসো তারপরেরটা 11 আছে, 11-এর সাথে তার আগের যোগফল আছে 34, তাহলে মোট হবে 45। 45-এর পরে আসো আবার 9-এর সাথে আবার 45 যোগ করলে কত হবে? 54 হবে। এবার আসো 54-এর সাথে এই যে এখানে 6 আছে, 6-এর সাথে 54 নিয়ে কত হবে? 60 হয়ে যাবে। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেলাম।
তো আমাদের মোটামুটি একটা, দুইটা, তিনটা প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। এবার আসো মধ্যক শ্রেণী ও এর মধ্যমান বের করতে বললে আমাকে মধ্যক শ্রেণী বের করতে হলে আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবেই। ক্রমযোজিত গণসংখ্যা বের করার পরে এখন আমি এখানে দেখতেছি এখানে মোট গণসংখ্যা কত আসলো, 60। তাহলে আমি এখানে লিখবো যে এখানে n হচ্ছে 60। ঠিক আছে, তাহলে n যদি 60 হয় তাহলে আমার n এর অর্ধেক জানতে হবে। n/2 হবে কত, 60 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 30। তাহলে 30তম পদই হবে কত, মধ্যক। তাহলে আমরা লিখবো যে 30তম পদ মধ্যক। হ্যাঁ, এবার আসো 30তম পদের মানটা আমরা বের করি। 30তম পদ কোন শ্রেণীতে আছে দেখো তো, আমরা এখানে দেখো 19 এর পরে 34, তাহলে 30তম পদটা আছে এই যে 71 থেকে 70 এই শ্রেণীতে। তাহলে 30তম পদ 71 থেকে 80 শ্রেণীতে অবস্থিত। তাহলে অতএব মধ্যক শ্রেণী হচ্ছে কত, 71 থেকে 80। আশা করি মধ্যক শ্রেণী পেয়েছো। এর মধ্যমান বের করবো, অতএব লিখবো মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যমান কি হবে, দুইটা যোগ করে দিতে হবে, 71 যোগ 80 ভাগ 2। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান আমি এখানে পেয়ে গেছিলাম কত, 75.5। তাহলে আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম। এবার আসো প্রচুরক শ্রেণী। হ্যাঁ, প্রচুরক শ্রেণী যদি আমাকে বের করতে বলে আমাকে দেখতে হবে যে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত আছে। তাহলে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কত, 15। তাহলে আমরা লিখবো এখানে সর্বাধিক গণসংখ্যা কত, 15। তাহলে লিখবো এখানে সর্বাধিক গণসংখ্যা 15, যা কোন শ্রেণীতে আছে বলতে পারো, 15টা আছে 71 থেকে 80, যা 71 থেকে 80 শ্রেণীতে অবস্থিত। তাহলে সুতরাং প্রচুরক শ্রেণী হবে 71 থেকে 80। আশা করি প্রচুরক শ্রেণী পেয়ে গেছো। এবার এর মধ্যমান বের করো। অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান কি করব, আগের মতো যে 71 যোগ 80 ভাগ 2। তার মানে ওই যে মধ্যমান যেটা আসছে কত আসছে, 75.5। তাহলে প্রচুরক শ্রেণী মধ্যক শ্রেণী দুটোই আমরা পেয়ে গেলাম 75.5। তাহলে আমরা একের জন্য কি, কয়ের জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও কিছু সংজ্ঞা আসতে পারে, যেমন ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে, তারপরে গণসংখ্যা বহুভুজ বলতে কি বুঝো, তারপর চলকের পরিচয় সহ সংক্ষিপ্ত গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের সূত্র, এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবা। এই সংজ্ঞাগুলো শিখে নেবে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, অর্থাৎ ক্ষয়ের জন্য কি আসতে পারে। আমি দ্বিতীয় পার্টে যাচ্ছি, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক্ষয়ে যেটা আসতে পারে। ক্ষয়ে তিনটা জিনিস আসে। একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, অবশ্য মাঝে মাঝে গাণিতিক গড়টাও আসে, সেটা খুবই কম। আর 2 নম্বরে আসতে পারে মধ্যক, আর অথবা আসতে পারে প্রচুরক। তো যে কোনো একটা আসবেই। তো আমরা প্রথমেই সংক্ষিপ্ত প্রক্রিয়ায় গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের একটু দেখাচ্ছি। তো আমি দেখো প্রথমে সারণী তুলে রেখেছি। এখন সংক্ষিপ্ত প্রক্রিয়ায় গড় করার জন্য মোট 5টা গড় করতে হবে। অর্থাৎ এইভাবে দেখো, আমার চিত্রের মতো 5টি গড় বানাতে হবে। শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। এফআই হচ্ছে গণসংখ্যা, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতির গুণফল। এই 5টি জিনিস আমাকে করতে হবে। এর মধ্যে 2টা জিনিস প্রশ্নেই দেয়া থাকবে, যেমন শ্রেণী ব্যক্তি দেয়া আছে এবং গণসংখ্যাটা দেয়া থাকবে। আমাকে বাকি 3টি পূর্ণ করে নিতে হবে। এবার আসো আমরা শুরু করি। তো আমরা প্রথমে যেমন শ্রেণী মধ্যমানটা আমরা একটু আগে পেয়ে গেছি, কিভাবে বের করতে হয় আমরা এখানে পেলাম 55.5, এটা হবে 65.5, এটা হবে 75.5, এটা হবে 85.5, এটা হবে 95.5, এটা হবে 105.5। এটা আমরা কয়ে জেনে গেছি, এই জন্য আর বেশি সময় নষ্ট করলাম না।
এবার আসো ধাপ বিচ্যুতিটা কিভাবে করব, খুব ইম্পর্টেন্ট জিনিস। যেটা হবে তোমাকে জানতে হবে যে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত আছে সেটা দেখো। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা 15, সেইটাকে আমি শূন্য ধরে নেব এবং সেই অনুযায়ী উপরের দিকে লিখব -1 -2 আর নিচে লিখব 1 2 3। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা কি করব, এইটার সাথে এটা গুণ করব, অর্থাৎ 7 এর সাথে 2 গুণ করলে হবে -14, এখানে হবে 12 -12, এখানে হবে 0, এখানে হবে 11, এখানে হবে 9 দুগুণে 18, এখানে হবে 3 6 18। তো এখানে আমাকে আরেকটা ঘর একটু বানিয়ে নিলে ভালো হয়, যেমন টোটাল যেটা আসবে এখানে একটা সংখ্যা আসবে। তো আমি এই জন্য আরেকটা ঘর আমি একটু হালকা করে বের করে নিচ্ছি। সামান্য একটু কাজ করতে হবে আমাকে, বেশি না, অল্প একটু কাজ করতে হবে। তো সেখানে এখানে টোটাল গণসংখ্যা আমি পেয়েছিলাম 60, এটাকে আমি লিখবো n সমান 60। আর এখানে আমি টোটালটা যোগ করব, যোগফলটাকে লিখবো সামেশন দিয়ে fi ui, অর্থাৎ এটার যোগফলটাকে আমি এখানে লিখবো। এখন এটা টোটাল যোগ করলে আমার যেটা আসবে, এখানে 18 18 36 36 37 47, 47 হলো যোগের আর 14 আর 12 26 হলো বিয়োগের। তাহলে বাদ দিলে কত থাকে, 1 আর হলো 2 21 থাকে। আমি এখানে 21 লিখে দেব। ঠিক আছে, তাহলে এটা হলো, এই দুইটা জিনিস আমাকে করে নিতে হবে। এবার আসো গড় নির্ণয় করা। এখানে আরেকটা কথা মনে রাখি, আমি যাকে এখানে শূন্য ধরেছি তার শ্রেণী মধ্যমানকে আমি এ দ্বারা প্রকাশ করব, এটার নাম হবে অনুমিত গড়। এবার আসো আমরা এখন গড় নির্ণয়ের সূত্রটা বসাবো। এবার লিখব অতএব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে a প্লাস একটা দাগ দেব, উপরে লিখব fi ui, নিচে হবে n, পাশে হবে h। এখন এই যে এর মান আমি পেয়ে গেছি কত, 75.5 যোগ fi ui হচ্ছে এখানে আমি যেটা পেলাম 21, আর নিচে হবে n এর মান হচ্ছে 60 ইনটু এখানে h এর মান শ্রেণীব্যক্তি। এখানে দেখো লক্ষ্য করো 55 থেকে 65 কত করে বেড়েছে, 10 করে বেড়েছে। 51 থেকে 61 10 করে বেড়েছে, অর্থাৎ শ্রেণীব্যক্তি হবে 10। এবার মানটা বসাও, 75.5 যোগ এটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে 6 3 6 18, হাতে থাকবে 3 5 6 30, অর্থাৎ 78.79 79 হয়ে যাবে। এটাই হলো সংক্ষিপ্ত গড়। তাহলে উত্তর হবে, অ্যান্সার হবে 69। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা বই থেকে যদি আরো 2-3টা অঙ্ক অনুরূপ ভাবে করো, যে কোনো সারণী ব্যবহার করে, আশা করি এই নিয়মটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এবার বাকি দুইটা নিয়ম দেখে নাও। জি, আমরা এখন মদ্যক নির্ণয় করব। তো মদ্যক নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটুকু করা হয় সেটা আমরা একটু আগে করিয়েছিলাম, অর্থাৎ প্রথমে মদ্যক শ্রেণী কোনটা বের করতে হবে। তো আমি এক পলকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে মোট গণসংখ্যা ছিল 60টি, এই জন্য আমি লিখবো এখানে n সমান 60, n/2 বের করব, n/2 হলো 30। এখন বুঝতে হবে যে মদ্যক শ্রেণী 30তম পদের মান, যেটা আমাদের কোন শ্রেণীতে আছে, এই যে 19-এর পরেই হলো 34, অর্থাৎ 30তম পদটি এখানেই রয়েছে। এটা হলো 71 থেকে 80 শ্রেণীতে, 71 থেকে 80 শ্রেণী। সুতরাং আমরা বলতে পারবো যে মদ্যক শ্রেণী হচ্ছে 71 থেকে 80। এরপর আমাকে দেখতে হবে যে শ্রেণীতে মদ্যকটা আছে তার নিম্ন সীমাটা আমাকে নিতে হবে। তো যেহেতু মদ্যক শ্রেণীটা হচ্ছে 71 থেকে 80, তার নিম্ন সীমা হচ্ছে 71, এই জন্য এল হবে 71। আর এফসি আমি যাকে বলবো সেটা হবে যে শ্রেণীতে মদ্যকটা রয়েছে সেই শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, অর্থাৎ এটাকে আমি ধরবো এফসি, মানে এফসি হবে এই মানটাকে আমরা এফসি ধরতে পারবো, অর্থাৎ মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যাকে আমরা বলবো এফসি। আর হবে এফএম, এফএম হচ্ছে যে শ্রেণীতে মদ্যকটা আছে তার গণসংখ্যাকে আমরা বলি করব এফএম। এটাই হলো এফএম, এফএম হচ্ছে এটা। এবং এইচ হচ্ছে যে প্রতিটা শ্রেণীর শ্রেণী ব্যক্তি কত, যেমন 51 থেকে 60 আবার 61, তার মানে এটা শ্রেণী ব্যক্তিটা সাধারণত
যে কোনো নিম্নসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে 61 থেকে 51 বিয়োগ করে পাবো, অথবা 70 থেকে 60 বিয়োগ করে পাবো। অর্থাৎ পার্থক্যটা হচ্ছে 10। তাহলে শ্রেণী ব্যক্তি পেয়ে গেলাম 10, যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। এরপর আমরা জানি যে মদ্যক সমান, মদ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তো সেখানে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে L এর জায়গায় আমি বসাবো 71, n/2 হচ্ছে 30, আর fc হচ্ছে 19, h এর মান হচ্ছে 10, fm এর মান হচ্ছে 15। তো আমি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসতেছে 11, আর এখানে আছে 10/15। তাহলে এটাকে ভাগ করলে যেটা আসবে, তাহলে কত আসে? 110কে 15 দ্বারা ভাগ করলে 7×15 105, হাতে থাকবে 5, 3×15 45, 33, অর্থাৎ 7.33 আসবে। এটাকে যোগ করলে হবে 78.33। তাহলে আমরা মদ্যক পেয়ে গেলাম, এটাই হলো মদ্যকের মান। অতএব আমি লিখব নির্ণেয় মদ্যক কি হবে? নির্ণেয় মদ্যক হবে কত? 78.33। তো আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা আরো 2-3টা অঙ্ক যদি করতে পারো তাহলে তোমাদের এই নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো আমরা বাকি যে কৌশলটি আছে সেটা দেখাচ্ছি। এবার আমরা প্রচুরক নির্ণয় করার কৌশলটা দেখব। তো প্রচুরক নির্ণয় করতে গেলে তোমাকে সারণী নির্ণয় করা দরকার হবে না, অর্থাৎ সারণী লাগবে না। তোমাদের শুধু ছকটা দেখে দেখি বাকি কাজটা করে দেওয়া যাবে। তো প্রচুরক যাওয়ার জন্য কোনো সারণী লাগছে না। তাহলে আমরা কি করব? এখানে দেখব যে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত আছে দেখতে হবে। তাহলে তোমরাও দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত আছে বলতে পারো তো? সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 15। তাহলে এখানে লিখবো, এখানে সর্বাধিক গণসংখ্যা 15, যা 15টা কোন শ্রেণীতে আছে? আমরা দেখতে পাচ্ছি এটা 71 থেকে 80 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং প্রচুরক শ্রেণী কত হবে? 71 থেকে 80। অর্থাৎ আমাকে প্রথমে প্রচুরক শ্রেণীটা নির্দিষ্ট করে দেখাতে হবে। ঠিক আছে, এবার আমরা মূল সূত্রে যাব। তাহলে প্রচুরক শ্রেণী যখন পেয়ে গেলাম, সেখানে আমার এল লাগবে। এল হবে কোনটা? যে শ্রেণীতে প্রচুরক আছে তার নিম্নসীমা, অর্থাৎ 71। এবার আমাকে একটা জিনিস লাগবে, F1 বের করতে হবে। F1টা হচ্ছে যেই শ্রেণীর যেটা সর্বোচ্চ মান যত ছিল, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা যা ছিল সেটা থেকে তার আগেরটা বিয়োগ করতে হবে। অর্থাৎ 15 থেকে তার আগের গণসংখ্যা হচ্ছে 12 বিয়োগ করে দেব, পাবো 3। আর একটা হচ্ছে F2, এটা পেতে হলে কি করব? সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পরেরটা বিয়োগ করতে হবে। অর্থাৎ 15 থেকে আমি 11 বাদ দেব, তাহলে পাবো কত? 4। আর আগের মতো যথারীতি এজ বের করতে হবে। এজ কত হবে? 10 হবে। এই হলো আমাকে প্রচুরকের আইটেমগুলো। এবার আমরা লিখব প্রচুরক নির্ণয়ের সূত্র। তো আমরা লিখি যে আমরা জানি প্রচুরকের সূত্রকে আমরা সবাই জানি। কি বলতো? প্রচুরক হচ্ছে L প্লাস F1, নিচে হবে F1 প্লাস F2, পাশে হবে H। এটা হচ্ছে প্রচুরকের সূত্র। এখানে আমরা মান বসিয়ে দেব। তাহলে L এর পরিবর্তে আমি কি বসাবো? 71, F1 হচ্ছে 3, F1 প্লাস F2 মানে 3 প্লাস 4 ইন্টু H এর মান হচ্ছে 10। তাহলে 71 প্লাস, তাহলে উপরে হচ্ছে 3 10 30, 30, নিচে হচ্ছে 7।
তাহলে 4 7 28, 7 2 14, 6 8, অর্থাৎ 4 দুইটা যোগ করলে হবে 75.285। তাহলে আমরা নির্ণয় প্রচুরকটা নির্ণয় প্রচুরক কি হবে? নির্ণয় প্রচুরক কত পেলাম? 75.29 লিখে দিতে হবে। এটাই আমার অ্যান্সার। তো বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে এই নিয়মের প্রতিটা নিয়মের কমপক্ষে 2টি করে অঙ্ক সলভ করে কমেন্ট বক্সে জমা দেবে। এটাকে আমরা এসবিআই নাম্বার হিসেবে সংরক্ষণ করব। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।